বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি ছোট করে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গত 15 বছরে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার জন্য বিশেষ একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ আকারে খুব শীঘ্রই এই আইনটি হবে। এটি সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত হয়। এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন, দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য বলছে 2009 থেকে গত বছরের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়। এর মধ্যে $17 বিলিয়ন পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। এই টাকা উদ্ধারের জন্য প্রথম থেকে অন্তর্বর্তী সরকার প্রয়াস ছিল। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে অনেকগুলো আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকার ও টাস্কফোর্স কথা বলছে বলে জানিয়েছেন প্রেস সচিব। এবং 200টি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। এখনো নির্বাচিত হয়নি কেউ, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে এই প্রতিষ্ঠানগুলোর। এমন 30টির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে, এমনটা তিনি জানিয়েছেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে, গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার গণমাধ্যমে পাঠিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রতিক্রিয়ায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে BBC ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ট টক এ গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটা সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এরপর ছোট্ট করে একটি তথ্য, তা হচ্ছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দল হিসেবে নিবন্ধন পেতে আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে। সোমবার একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইট ও আইন ও সালিশ কেন্দ্র গবেষণা প্রতিবেদনে নারী নির্যাতনের নানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি, ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই ফেব্রুয়ারি মাসে। এবং 27 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রজনন স্বাস্থ্য বিষয়ক গ্রুপ UNFP এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের 70% নারী জীবনের কোনো না কোনো সময় শারীরিক, যৌন নির্যাতন সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। এই ছিল কিছু তথ্য, আমি আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু আসি সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছেই। এই যে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে এই কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, যার
প্রতিক্রিয়া বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয়। যদি এই ধরনের কোনো উদ্বেগ প্রকাশ করে সেটা হয়তো বা তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ছিল তাদেরকে জানানো হয়েছে। এই বিষয়টিতে আপনি কি বলবেন সৈয়দ আব্দুল আল মামুন? ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে সারা দেশে সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছে। কারণ আপনারা জানেন যে একটা দেশের সেনাবাহিনী হচ্ছে সেই দেশের সার্বভৌমত্বের পাহারাদার এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানকারী একটা বাহিনী। সেই বাহিনী সবচেয়ে ডিসিপ্লিনড, সবচেয়ে চৌকস এবং আস্থার প্রতীক। যে কোনো রাষ্ট্রের সেনাবাহিনী সেই দেশের আপামর জনসাধারণ যে যে দল করুক, যে মত করুক, যে ধর্ম পালন করুক, সবার আস্থার প্রতীক হচ্ছে একটা সেনাবাহিনী। আমাদের এই যে সেনাবাহিনী, এটা 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হওয়া একটা সেনাবাহিনী। কাজেই এই সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান। সো এই প্রতিষ্ঠান নিয়ে যখন এই ধরনের একটা মন্তব্য আসে, তখন একটা সচেতন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই বিচলিত হই। কেননা এটা আমাদের যে গর্ব, নাগরিক হিসেবে আমাদের যে গর্ব, সেই গর্বকে আঘাত করে। এবং স্বভাবতই সেনাবাহিনীও যেহেতু এই বিষয়টি তারা আমলে নিয়ে যেহেতু স্টেটমেন্ট দিয়েছেন, আমি মনে করি যে সেনাবাহিনী সেই স্টেটমেন্টটাকেই আমরা গ্রহণ করছি যে তারা সেটা বলেছেন। তবে যে জিনিসটা হলো যে ভলকার তুক যে কথাটা বলেছেন, সেটা তিনি তার ব্যক্তিগত মন্তব্য হিসেবে বলেছেন নাকি প্রাতিষ্ঠানিক মন্তব্য হিসেবে বলেছেন, সেটা কিন্তু পরিষ্কার না। যদি প্রাতিষ্ঠানিকভাবে মন্তব্য করে থাকেন তাহলে এটা অবশ্যই চিন্তার বিষয়। কেননা আমার দেশের সেনাবাহিনী তার ভরণ পোষণের দায়িত্ব আমার দেশের জনগণের ট্যাক্সের টাকার মাধ্যমে সরকার দিয়ে থাকে। সেনাবাহিনীর যে কোনো প্রয়োজন মেটানোর জন্য এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় তাদেরকে আমরা সেটা দেব। এবং আমাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিধানের জন্য তাদের যত ধরনের উন্নয়ন করা দরকার সেটা অগ্রাধিকার পাবে। কারণ সেনাবাহিনী যেহেতু আমাদের নিরাপত্তার কাজে জড়িত, কাজে তাদের প্রয়োজন মেটানোটা এক ধরনের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়ের অন্তর্ভুক্ত হয়। এখন এটা যদি এমন দাঁড়ায় যে সেনাবাহিনী বহির্বিশ্বের কোন একটা কারণে চাপে পড়ে তারা তাদের যে শপথ, যে তারা সরকারের প্রতি সাংবিধানিক বিধানের অনুগত থাকবে, সেটা তারা থাকছে না, এরকম যদি একটা মন্তব্য আসে, এটা অবশ্যই আমাদের জন্য অবমাননাকর। কেননা আপনারা জানেন যে সেনাবাহিনীকে বিদেশের কোন একটা প্রতিষ্ঠানে কোন একটা সুযোগ দেয়া হবে কি হবে না, এই বিষয়ের উপরে তো আমাদের সেনাবাহিনী নির্ভরশীল নয়। তারা যখন কমিশন লাভ করেন এবং দীর্ঘ প্রশিক্ষণ লাভ করেন, সেই দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু এক ধরনের প্রশিক্ষিত মানুষ হিসেবে তৈরি হন, যে তারা মানে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গর্ব, রাষ্ট্রের সবকিছুর জন্য তাদের জীবন দিতে প্রস্তুত। যারা জীবন দিতে প্রস্তুত থাকে তারা কোনো একটা মানে পেশাগত সুযোগ সুবিধা পাবে কি পাবে না তার উপর নির্ভর করে তারা একটা সরকার পরিবর্তনে অংশ নিবে বা কোন একটা পক্ষ নিবে, সেটা তো কেউ আশা করে না। এবং আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীও সেই ধরনের কোনো কাজ করেনি এবং করবেও না। সেই জন্য আমি মনে করি যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা দেয়া হয়েছে সেটিকেই আমরা ধরে নিচ্ছি যে এটাই হয়তো বাস্তব। এবং আমার মনে হয় যে বর্তমানে বাংলাদেশকে নিয়ে গ্লোবাল পলিটিক্সে চলছে। এই জায়গাটাতে আসবো সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, ঠিক এই জায়গাটাতে আমরা আসবো একটু পরে। আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে আসতে চাই। রাজিকুজ্জামান রতন, আপনি কি বলবেন যে সেনাবাহিনীকে নিয়ে আসলে একটি বিতর্ক তৈরির অপচেষ্টা বিভিন্নভাবে আসলে হচ্ছে কিনা, আপনি কি এইভাবে বিষয়টি দেখেন কিনা, অথবা এই যে যে আলোচনা করছিলাম এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রফেসর মামুন যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো আসলে বিবেচনার যোগ্য। তার সঙ্গে আমি কয়েকটা বিষয় যুক্ত করতে চাই। আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, জনগণের যে কোনো অভ্যুত্থানের ভেতরের মানে কার্যকারণ কি, বাইরের প্রভাব কি, এই দুটোকে সবসময় আড়াল করবার জন্য কখনো ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসা হয়, কখনো বিদেশিদের ইন্ধনের কথা বলা হয়, কখনো বাইরের চাপের কথা বলা হয়। কিন্তু যে জনগণ জীবন এবং রক্ত দিয়ে অভ্যুত্থান করে, সেই জনগণের সংগ্রামের চেতনা অথবা তাদের আকাঙ্ক্ষা দুটোকেই যেন চাপা দিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। এই কারণে আমরা মনে করি যে আলোচনাটাকে আমরা অন্য দিক থেকে দেখতে চাই। একটা সেনাবাহিনীর ভাবমূর্তির প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো জনগণ কি দাবিতে, কি আকাঙ্ক্ষায় এই অভ্যুত্থানটা করেছিল সেটাকে বিবেচনায় নেওয়া।
জনগণের এই ক্ষোভের কারণগুলোকে আমরা বিবেচনা করব না? যে 15 বছর যেভাবে দেশটা পরিচালিত হয়েছিল তার মধ্যে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছিল সেটা কি আমরা বিবেচনায় নেব না? নাকি ওই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আমরা সবকিছুকে চাপা দিয়ে দেব, অথবা বিদেশিদের চাপ? আচ্ছা, ধরুন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান তিনি বললেন ফলগার টুক যে তারা যখনই বলেছেন যে মিশনে আর হয়তো নেওয়া হবে না, তখনই এই সেনাবাহিনী আহ, এই সরে গেল। আসলে বাস্তবে ঘটনাটা কি সেরকম? এটা একটা হতে পারে, তারা আভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত নিয়েও থাকতে পারেন যে যে সেনাবাহিনী দেশের অভ্যন্তরে জনগণের উপর নিপীড়ন চালায় সেই সেনাবাহিনীকে তারা বিদেশে শান্তিরক্ষী মিশনে পাঠাবেন না। এরকম হতে তাদের হতেও পারে, এবার জানি না। যেটা প্রফেসর মামুন সাহেব ঠিকই বলেছে, এটা কি তাদের প্রতিষ্ঠানের মত না ব্যক্তির মত, সেটা আমরা পরে দেখবো যে প্রতিষ্ঠান এইভাবে কোনো মত দিয়েছিল কিনা। কিন্তু আমরা যদি খেয়াল করি যে 16 বছরে যে দুঃশাসন চলেছিল, যে তথাকথিত নির্বাচনের নামে প্রহসন চলেছিল, যে মানুষের উপর দমন পীড়ন চলেছিল, শুরুতে আপনি বলেছেন যে দেশ থেকে টাকা পাচারের যে একটা মহোৎসব হয়েছিল, আহ দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সঞ্চারিত হয়েছিল, সেগুলো কি সব আড়ালে পড়ে গেল শুধুমাত্র ওই 23 বছরে 27,000 কোটি টাকা এসছে এর জন্য? আচ্ছা, 23 বছরে যদি আমাদের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সেনা সদস্যদের পাঠিয়ে আমরা 27,000 কোটি টাকা পেয়ে থাকি, বছরে গড়ে ধরুন 1,000 কোটি টাকা এসছে। একজন সেনা সদস্য যদি মিশনে যান, তিনি 1 বছর বা 2 বছর থাকলে তিনি হয়তো 20 লক্ষ টাকার মতো একটা সুবিধা হয়তো তিনি পান, মানে তিনি থেকে আসার সময় তার হাতে এই টাকাটা থাকে। তাহলে 1 কোটি টাকাতে 5 জন, আর 1,000 কোটি টাকা হলো 5,000 জন। তাহলে এই 5,000 জন মানুষ প্রতি বছর যদি বাইরে যান, তার জন্য আমাদের 2 লক্ষ মানে সদস্যের সেনাবাহিনী। জি, সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আমি একটু আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা যেটি দেখতে পারলাম যে ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা কুক বলেছেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতার জন্য স্থিতিশীলতা ও সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে ব্রিটেন। আবার যদি আমরা দেখি যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের অন্যান্য দেশ তারা সরকারকে সমর্থন দেওয়ার কথা বলছে। তো এই যে বিভিন্ন দেশ, পশ্চিমা দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে আলোচনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের দুজন অতিথি রাজিকুজ্জামান রতন এবং সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর সাথে। আমি এই ফাঁকে একটি তথ্য তুলে ধরি। সেটি হচ্ছে যে চায়নার বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ 5টি দেশ ও কেমেন আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম। এটি সোমবার ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তিনি জানান। এবং প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে। এবং প্রেস সচিব আরও বলেছেন যে যৌথ তদন্ত দলের অনুসন্ধানে আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেমেন আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে, এমনটা তিনি বলেছেন। এবং শফিকুল আলম বলেছেন যে 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635.14 কোটি টাকা, রাজুকের 1,80,00,000 টাকা দলিল মূল্যের একটি 60 কাঠার প্লট এবং 8,85,00,000 টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এবং এই প্রতিবেদনগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে বলে জানান প্রেস সচিব। এছাড়াও 5,15,00,000 টাকা সহ 11টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে। আরও তথ্য রয়েছে এই সংশ্লিষ্ট, তা হচ্ছে যে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি মামলার তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল এবং পরিবারের 7 সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ছিল একটি তথ্য। আমি একটু যেতে চাই সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই, আমরা যেটি দেখলাম যে ঢাকায় নিযুক্ত ব্রিটেনের যে হাই কমিশনার সারা কুক, তিনি বলেছেন যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য
পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে, সংস্কারের ব্যাপারেও তারা পাশে থাকবে, ব্রিটেনের এমনটা আশ্বাস দিয়েছে। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারাও অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলোতে সমর্থন দিয়ে যাওয়ার কথা বলে আসছে। এই যে অন্তর্বর্তী সরকারের সাথে যদি বলি যে বিভিন্ন দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর এবং সংস্থাগুলোর যে সম্পর্ক এবং তাদের আগ্রহের জায়গাগুলো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী? ধন্যবাদ। এই বিষয়টা আলোচনার আগে আমি একটা জিনিস, একটা প্রশ্ন আমার মনে, যে দেখুন, দেশ হচ্ছে আমার, সরকার হচ্ছে আমাদের, রাষ্ট্র আমাদের, স্বার্থ আমাদের। তো আমরা নিজেরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে বাইরের শক্তি কিভাবে আমাদের সাহায্য করবে? তারা এই যে ট্র্যাডিশনটা আমরা দেখেছি বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, যখন যে সরকারই থাকুক, কোন একটা নির্বাচন আসলে বা নির্বাচন দেয়া বা না দেয়া, এগুলোকে কেন্দ্র করে আমাদের অভ্যন্তরীণ যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তার একটা প্রধান বিষয় হচ্ছে নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড, সরকারি দল, বিরোধী দল, এরকম সামগ্রিক বিষয় নিয়ে আমরা সবসময় দেখি যে ইউরোপীয় রাষ্ট্রগুলো এবং মার্কিন বা অন্য রাষ্ট্রগুলো ইন্টারফেয়ার করার চেষ্টা করে। এবং আরো বিষয়ের সাথে আমরা লক্ষ্য করি যে তারা যে এই ইন্টারফেয়ারেন্সের কথাগুলো বলে, এগুলো আমাদের সরকারে যারা থাকেন তারাও যেমন এটা স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করেন, যারা বিরোধী দলে থাকেন তারাও এটা অ্যাকসেপ্ট করেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার দেশের সরকার কি হবে না হবে সেটা নির্ধারণ করবে আমার দেশের জনগণ। এখন এই আমার দেশের জনগণ ভোট দিবে, আর এই ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে হলো নির্বাচন কমিশন, এবং তাকে সাপোর্ট দিবে যে সরকারটা ক্ষমতায় থাকবে, এবং টোটাল জিনিসটাকে পাহারা দিবে দেশের জনগণ। এইরকম একটা পরিবেশ যে পর্যন্ত আমরা সৃষ্টি করতে না পারবো, সে পর্যন্ত বাইরের শক্তি আমাদের কি সাহায্য দিতে পারে? বাইরের শক্তি একটা জিনিস আমাদেরকে সাহায্য দিতে পারে, যে কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স তারা দিতে পারে। একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অফিসিয়াল কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল ব্যাপার থাকে, যে অনেক টেকনোলজি ডেভেলপমেন্ট ঘটেছে পুরো পৃথিবীতে, সেই সেই টেকনোলজি বা টেকনিক্যাল নো হাউ এর মধ্যে আমরা পিছিয়ে আছি কিনা, সেগুলো তারা সাহায্য করতে পারে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বিদেশি শক্তি আমাদের কিভাবে সাহায্য করতে পারে, এটা আমি একজন জি, গবেষক শিক্ষক হিসেবে বোধগম্য নয়। আব্দুল আমি আল মনে মামুন করি চৌধুরী, জি সাহায্য- জি, জি, এই আমি ধরনের এই জায়গাটাতে আসবো আপনার কাছে। চাওয়াটাও যেমন, তাদের আমার মনে হয় যে যে সরকারি ক্ষমতায় থাকুক তার জন্য একটা বিব্রতকর। জি, আমরা মনে করি যে আমরা একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঝগড়াঝাটি বা মতাদর্শগত বিরোধ, এটা আমাদেরকে মেটাতে হবে। বাইরের শক্তিকে এখানে ইন্টারফেয়ারেন্স করতে দেওয়ার জন্য কি সরকারি পক্ষ থেকে কি বিরোধী দলের পক্ষ থেকে কারোই এটাকে ওয়েলকাম করা উচিত নয়। জি, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, যে কথাটি বলছিলেন সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, এই যে বিদেশি দেশগুলো তাদের যে আগ্রহের জায়গাটি, এটিকে কি আপনি হস্তক্ষেপ হিসেবে দেখেন কিনা, অথবা কিভাবে দেখেন একজন রাজনীতিক হিসেবে, রাজিকুজ্জামান রতন? এটা একটা অবমাননাকর হস্তক্ষেপ। মানে, এবং এটা কোনো মানে ফলপ্রসূ হস্তক্ষেপ নয়। এর আগে আমরা যতবার বিদেশিদেরকে নির্বাচনের প্রশ্নে, এমনকি ক্ষমতাসীন দল এবং ক্ষমতা প্রত্যাশী দলের যে দ্বৈরথ যুদ্ধ, তার মধ্যে তারা যখন সমঝোতা করতে এসেছেন, প্রত্যেকটা সমঝোতাকে আমরা ব্যর্থতা দেখেছি, এবং সেটা দিন শেষে অকার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরে তারা বারবার আসেন কেন? বারবার তারা মত প্রকাশ করতে চান কেন? অথবা আমাদের দেশে যারা ক্ষমতায় থাকেন, তারা বিদেশিদের সঙ্গে তাদের সম্পর্ক কত ভালো, এটা দেখাতে চান কেন? মানে এটা দেখিয়ে কি জনগণকে তারা একটু প্রভাবিত করতে চান, অথবা তারা কি প্রতিপক্ষকে ভয় দেখাতে চান? এটাও কিন্তু আমাদের মনস্তত্ত্বের মধ্যে আছে। ফলে এগুলোকে একটু বিবেচনা রাখতে হবে। বাংলাদেশকে অবস্থার দৃষ্টে মনে হয় একটা সম্পদের খনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই দেশে কিন্তু কোনো খনিজ সম্পদ তেমন নেই। তাহলে সম্পদটা তৈরি হয় কোত্থেকে? আমাদের এই সম্পদ তৈরি হয় আসলে মানব সম্পদ থেকে। মানব সম্পদ তারা প্রডিউস করে, তারা কনজিউমার, এবং তারা ভ্যালু অ্যাড করে। বিদেশ থেকে কাঁচামাল এনে বিদেশে আবার পাঠায়, যেমন গার্মেন্টস, সেখানে তারা ভ্যালু অ্যাড করে। আর সবচেয়ে বড় কথা, মানুষ যখন তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, তখন একটা এক্সচেঞ্জ ভ্যালু তৈরি করার মধ্য দিয়ে আসলে তারা মানি রোল করে। এই মানি রোল করার মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায়, তখন সেটা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, এরকম নানা ধরনের বাণিজ্যের মধ্যে দিয়ে টাকা এক হাত থেকে আরেক হাতে চলতে থাকে। এগুলোর ফলে দেশে যে টাকার একটা প্রবাহ হয়, এবং সেটা অবৈধ টাকার প্রবাহ হয়, এইটা ক্ষমতায় থেকে কনজিউম করা এবং এনজয় করাটা খুব সহজ।
এই কারণে যারা ক্ষমতায় থাকেন অথবা যারা ক্ষমতায় যেতে চান, তারা সবসময় দেখাতে চান দেশের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট হলেও বাইরের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট আছে। ফলে এই বাইরের বন্ধুত্বটাকে তারা কখনো কখনো ওই দেখিয়ে নিজেদের দুর্বলতা আড়াল করতে চান বা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চান। ফলে দেশের এই অবমাননাকর জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা আছে। দেখবেন দূতাবাসগুলোতে হুমড়ি খেয়ে পড়ার চিত্র আমরা দেখেছি। এমনকি আমাদের এখানে যারা রাষ্ট্রদূতরা আছেন তারা কোন পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তা, তাদেরকে নিয়ে যে উচ্ছ্বাস, তাদেরকে নিয়ে যে মাতামাতি হয়, এটা কিন্তু নিজেদের জন্য আমাদের জন্য লজ্জাকর। প্রথমে তারা এখানে ইনভলভ হতে পারেন কেন, দ্বিতীয়ত তাদেরকে আমরা ইনভলভ করি কেন, এই দুটো আমাদের একটু দেখা দরকার। আমরা যেটা ঠিকই বলছেন মামুন সাহেব, যে আমরা একটা মর্যাদা সম্পন্ন দেশ যদি হতে চাই, আমরা যাই করি না কেন, এটা তো আমাদের দেশ। এই দেশের ভালো মন্দ তো আমাকেই বিবেচনা করতে হবে। বাইরের যারা পরামর্শ দিয়ে যাবেন, এই পরামর্শ যদি কখনো ভুল প্রমাণিত হয়, তার দায় কি তারা নেবেন? সেই খেসারত তো আমাদের গিয়ে দিতে হবে। জি। ফলে এই জায়গায় জনগণের মধ্যে কনফিডেন্স এবং তার সঙ্গে ইন্টিগ্রিটি, এই দুটোই গড়ে তোলার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দল যেহেতু দমন পীড়নের দিকে তাদের মনোযোগটা বেশি, লুণ্ঠনের দিকে মনোযোগটা বেশি, মানুষের মেরুদণ্ডটা ভাঙার চেষ্টাটা তারা সবচেয়ে বেশি করেন। আর মেরুদণ্ডহীন করে তুলে তখন বিদেশিদের প্রতি অনুগত হতে চান অথবা বিদেশের সহায়তা নিতে চান। এইটারই কিন্তু একটা বলে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের পলিটিক্সে। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আব্দুল্লাহ মামুন চৌধুরী, আমি একটু আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং এটি স্কাই নিউজকে বলেছেন। এর আগে আরেকটি সাক্ষাৎকারে বলেছেন তিনি বাংলাদেশে আসুক অথবা ভারতকে থাকুক, যেখানেই থাকুক তার বিচার করা হবে। এখন যে বিষয়টি হচ্ছে যে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কেমন দেখছেন, এবং যেই বিষয়টি মূলত যে শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি বলে আপনি মনে করেন, সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী? দেখুন, এই প্রশ্নের জবাবটা তো ভারতকে দিতে হবে, কারণ ভারত শেখ হাসিনার জন্য কি করবে সেটা তার স্টেট ইন্টারেস্টের ব্যাপার। বা আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এবং এই বাংলাদেশ রাষ্ট্রটি সৃষ্টির পেছনে যেমন নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগ, এবং সেই রাষ্ট্রটা সৃষ্টির ক্ষেত্রে যে উপমহাদেশীয় রাজনীতি, সেক্ষেত্রে ভারত আমাদের যেভাবে সাহায্যটা করেছে, এর মধ্য দিয়ে যে দুটো মানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাজনৈতিক সংগঠনের এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, তারই ফল হিসেবে হয়তো বা এটা দেখছি। কিন্তু এখানে তো এই প্রশ্নের জবাবটা এটা এইভাবে দেওয়া সম্ভব নয়, এই কারণে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়, রাষ্ট্রের জনগণের সাথে রাষ্ট্রের জনগণের সম্পর্ক হয়। কোন একটা রাষ্ট্রের বিশেষ কোনো রাজনৈতিক দলের সাথে আরেকটা রাষ্ট্রের এইভাবে সম্পর্ক হওয়াটা মানে রাজনীতির ভাষায় বা কূটনীতির ভাষায় তো এটা আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করি না। তো সেক্ষেত্রে ভারত আসলে শেখ হাসিনার জন্য কি করবে না করবে এটা সম্পূর্ণ ভারতের নিজস্ব ব্যাপার। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কি করব সেটা আমাদের ভাবতে হবে। এটা ভারত কি করবে না করবে তার জন্য তো আমরা বসে থাকবো না। জি, আমরা আমি এই প্রশ্নটি আপনাকে করেছি। আমি সাথে আরেকটি প্রশ্ন করি এই বিষয়ে। এই যে সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এখন এইখানে যে বিষয়টি আসলে প্রসঙ্গত আসে, যে এর মানে কি অনেকটাই স্পষ্ট যে বর্তমানে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তারা যতদিন থাকছে অন্তত পক্ষে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে আসলে খুব বেশি একটা উন্নয়নের সুযোগ নেই। এই কারণে আমি প্রশ্নটি করলাম সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। না, ঠিক আছে, এটা ভারতের সেনাপ্রধান এই মন্তব্যটাও করেছেন এবং সম্প্রতি এই আলোচনাটা আবার এসছে। এখন যে জিনিসটা হলো যে এটা কয়েকটা ভাগে বিভক্ত করে বিষয়টা বিশ্লেষণ করা যেতে পারে। আমরা যদি সিম্পলিফাইড করি বিষয়টা, তাহলে দেখা যাবে যে ভারত বিশ্বের একটা অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র এবং বৃহৎ জনসংখ্যার একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র সবসময়ই তার নিজের দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য কিন্তু তার প্রতিবেশী দেশগুলোকেও যেন গণতন্ত্র থাকে সেই অভিপ্রায়টা তার থাকে। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এরা সবসময় পুরো পৃথিবীব্যাপী গণতন্ত্রের কথা বলে। কেন বলে? তারা গণতন্ত্র রপ্তানি করতে চায়, গণতন্ত্র এস্টাবলিশ করতে চায়।
এখন আমার দেশে গণতন্ত্র হবে না একনায়কতন্ত্র হবে নাকি এটা রাজতন্ত্র হবে, এইটা তো নির্ধারণ করবে আমার দেশের জনগণ। কিন্তু যেহেতু বিশ্বব্যাপী, মানে কোনো রাষ্ট্রই তো এককভাবে চলতে পারে না, বিভিন্ন রাষ্ট্রের সাথে তাকে কমিউনিকেশন করতে হয় বিভিন্ন ফিল্ডে। সেই কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে তুলনামূলকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা রাষ্ট্রের যে সুষম বিকাশ এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, বিভিন্ন ইস্যু নিয়ে যে নেগোসিয়েশন, সেটা অনেক সহজ এবং সেটা সহনশীল। সেই জন্য সবসময়ই ভারতের যে সেনাপ্রধান যে কথাটা বলেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা তাদের দিক থেকে হয়তো ভাবছেন যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার থাকলে তার সাথে তারা যেভাবে নেগোসিয়েশন করতে পারবেন, একটা অনির্বাচিত সরকারের সাথে সেটা করা সম্ভব নয়। বাস্তবতা হলো এই যে নির্বাচিত সরকারের জনগণের কাছে সরাসরি দায়বদ্ধতা থাকে এবং তারা যে সিদ্ধান্তগুলো নেন সেটা পার্লামেন্টের মাধ্যমে অনুমোদিত হয়ে সেটা এক ধরনের সাংবিধানিক একটা বৈধতা পায়। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের সাথে কোন রকম বিষয় নিয়ে নেগোসিয়েশন করে, চুক্তি করে কাজ করে, সেটার বৈধতা সেটা কতদিন টিকবে সেটা দেখার জন্য তারা মনে করে যে ওই রাষ্ট্রটা গণতান্ত্রিক হলে ভালো। সেই সেন্স থেকে যদি আমরা ধরি তাহলে এটা মনে হচ্ছে যে ভারতের যে মন্তব্য যে বাংলাদেশে যতদিন সরকার নির্বাচিত না সরকার আসবে না আসবে, জি। ততদিন উন্নত হবে না, এটা হয়তো সেই সেন্স থেকে। এছাড়া তো আমি মনে করি যে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে এই জিনিসটাই জি, হতে ধন্যবাদ। পারে। আবার এই সরকারটা যদি খুব লেন্দি হয়ে যায়, কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। আমাদের দেশের জনগণ যদি মনে করে যে নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকারই দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এটা যদি আমাদের দেশের জনগণ মনে করে, তাহলে তো সেই দীর্ঘদিন থাকার জন্য তো ভারতের সাথে আমাদের যে বিভিন্ন লেনদেনের ব্যাপার আছে সেগুলো তো বন্ধ থাকবে না, আমদানি রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন কিছু। তখন অবশ্যই ভারতকেও হয়তো বা তার অবস্থান পরিবর্তন করতে হতে পারে। জি, এটাই স্বাভাবিক, সৈয়দ এটাই আব্দুল ঘটে। মামুন চৌধুরী, আমি আসবো আপনার কাছে আবারও নিশ্চয়ই। আমাদের সময় সংক্ষিপ্ত। রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। দেখুন, প্রফেসর মামুন সাহেব ঠিকই বলেছেন যে রাষ্ট্রের সঙ্গে তো রাষ্ট্রের সম্পর্ক হবে, আবার জনগণের সঙ্গেও একটা জনগণের সম্পর্ক থাকে। জনগণের সঙ্গে জনগণের থাকে একটা সাংস্কৃতিক সম্পর্ক, একটা দীর্ঘদিনের আহ আহ, অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাম্প্রদায়িকতাটা কিন্তু খুব সংক্রামক ব্যাধির মতো। আর আহ, গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়। আমরা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখা উচিত, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ক্ষেত্রে বিবেচনাটা করতে হবে। আমাদের প্রায় 5,000 কিলোমিটারের একটা দীর্ঘ সীমানা আছে ভারতের সঙ্গে। ভারত এইরকম, ভারতের সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এই দেশগুলোর কথা যদি বলি, ভারতের সঙ্গে প্রত্যেকটা প্রতিবেশীর সম্পর্ক দেখবে নাকি রাষ্ট্রের সঙ্গে কোন একটা নির্দিষ্ট দলের সম্পর্ক দেখবে? রাষ্ট্রের সঙ্গে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, ভারত রাষ্ট্রের নিশ্চয়ই এটা বিবেচনা করা উচিত। প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলারের একটা অর্থনৈতিক বাণিজ্য আমাদের আছে, দীর্ঘ একটা আমাদের সীমানা আছে, একটা প্রায় অভিন্ন সাংস্কৃতিক বন্ধন আমাদের মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যাই পাল্টাতে পারি না কেন, আমরা তো আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না। ফলে সেই ক্ষেত্রে ভারত যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে বাংলাদেশ কখনো মনে করে না করে যে ভারত আমাদের উপর কর্তৃত্বগিরি করছে, ভারত আমাদের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। এখন বাংলাদেশের জনগণের তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিটা কি হবে, তাদের তাদের ক্ষমতায় কারা থাকবেন, ক্ষমতা থেকে কারা উচ্ছেদ হবেন, সেটা তো সম্পূর্ণ বাংলাদেশের জনগণের ইচ্ছার উপরে হওয়া উচিত। এখন সেইটা যদি কখনো মানুষ এরকম মনে করে যে ভারত বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা কি ভারতের জন্য খুব ভালো হবে? ফলে আমরা মনে করি যে ভারত রাষ্ট্র নিশ্চয়ই একটা তার সাউথ ব্লক সম্পর্কে তো আমরা অনেক গল্প শুনেছি, কিংবা ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে আমরা অনেক পড়েছি, অনেক ম্যাচিউরড কান্ট্রি, সেটাও আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে ভারত যেন এমন কোনো আচরণ না করে যাতে জনগণের মধ্যে এই চিন্তাটা স্থায়ী হয়ে যায় ভারত নানাভাবে রাজনৈতিক চাপ প্রয়োগের লাইন নিয়েছে। তাহলে এর ফলাফলটা মানে ভূ রাজনৈতিক ক্ষেত্রেও একটা ভিন্ন প্রতিক্রিয়া পড়বে। যে যদি বাংলাদেশ, ইতিমধ্যে দেখুন দুটো ঘটনা ঘটেছে, বাংলাদেশ থেকে প্রায় 6-7 লক্ষ মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য ভারতে যেত। সেটা যখন ভারত বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, যদিও চিকিৎসার জন্য কিছুটা সুযোগ দিয়েছে, তারা কি করবে? তারা চীনে চলে যাবে অথবা বাইরে চলে যাবে। আলটিমেটলি তার ফলাফলটা কি হবে? সামনে ঈদ আসার সময়, যে ঈদের সময় যে বাণিজ্য হতো,
সেই বাণিজ্যটা বন্ধ হয়ে গেলে সেটা কার সুবিধা হবে বা অসুবিধা হবে? এগুলো তো অর্থনৈতিক লাভ লোকসানের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষের মনস্তত্ত্বের মধ্যে যদি এরকম হয় যে আমার প্রতিবেশী দেশ কিন্তু আমার বন্ধু দেশ নয়, তাহলে সেটা কিন্তু জনগণের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে। এই জি। দিকটা অবশ্যই রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছেই আসবো। ছোট ছোট করে যদি আমরা একটু আলোচনা করতে পারি। ১/১১ সময় সংস্কারে জোর না দিয়ে নির্বাচন ও নির্বাচনের সময়সীমায় গুরুত্ব দেয়া ছিল আমেরিকার ভুল। বাংলাদেশে আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ এই কথা বলেছেন, কয়েকদিন আগেই সাক্ষাৎ করে গিয়েছেন বাংলাদেশে। এবং এইবার কি তাহলে আমেরিকার কৌশল ভিন্ন দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশের ক্ষেত্রে? তারা সংস্কারকে সমর্থন করছে, অথবা যে বিষয়গুলো নির্বাচনের বিষয়গুলোর সাথে যে বিষয় কথা আলোচনাগুলো হচ্ছে। রাজিকুজ্জামান রতন। আচ্ছা, আমেরিকার চরিত্রটা খুব অদ্ভুত। বাংলাদেশের কোন স্বৈর শাসককে কি আমেরিকা সহযোগিতা করা বন্ধ ছিল? তাদের সবাই কিন্তু সহযোগিতা করেছে। কোন নির্বাচিত সরকারকে কি সহযোগিতা করতে আমেরিকার অসুবিধা ছিল? ছিল না। ফলে এই যে কথাগুলো বলে, এগুলো হচ্ছে আমরা মনে করি কূটনৈতিক ভাষার মতো। আর ১/১১ সময় ৬ মাসের মধ্যেই জনগণের মধ্যে ১/১১ সরকারের প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে বিস্ফোরণ হয়েছিল। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, এবং সেটা ছড়িয়ে গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা নাম করা শিক্ষকদেরকেও লাঞ্ছিত হতে দেখেছি। ফলে ওই শুধুমাত্র সংস্কারের কাজ না করার কারণে ১/১১ সরকারের প্রতি জনগণের মানে ক্রোধ তৈরি হয়েছে তা না। যখন দেখেছে যে ১/১১ সরকার আসলে খুব ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না, ওই একই কর্তৃত্ব, একই ধরনের দুর্নীতি, একই রকমের দুঃশাসন, তখন মানুষ বলেছিল কেন আমি মাথার উপর এই সেনা সমর্থিত সরকারকে মেনে নেব। ফলে মানুষের গণতান্ত্রিক সংগ্রামটাকে সব সময় আড়ালে রাখার একটা প্রবণতা তাদের থাকে। মানুষ ১/১১-কে সমর্থন করেনি কেন? তারা একটা দুর্বৃত্ত শাসনের অবসান চায়, তার মানে সেনা শাসনের জন্য নয়। তারা মনে করে একটা গণতান্ত্রিক শাসনের জন্য। সেই গণতান্ত্রিক শাসনের জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, মানুষ আবার ঘুরে দাঁড়াবে, মানুষ আবার ফুঁসে উঠবে। এবারও দেখুন ২৪-এর এই বিশাল গণ অভ্যুত্থান, আমাদের বাংলাদেশটা এক অর্থে গণ অভ্যুত্থানের দেশ। ৬৯-এ আমরা গণ অভ্যুত্থান দেখেছি, ৮০-তে গণ অভ্যুত্থান, ৯০-এ গণ অভ্যুত্থান দেখেছি, এখন ২৪-ও দেখলাম। এই এত গণ অভ্যুত্থানের পরেও ৬ মাসের মধ্যে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে না, যে যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছিল সে উদ্দেশ্য কি বাস্তবায়িত হচ্ছে? মানে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে পারে, বাংলাদেশের মানুষ রাজনীতিতে অসন্তোষ প্রকাশ করতে পারে, এবং বাংলাদেশের মানুষ, অসন্তুষ্ট মানুষ বিক্ষোভের রাস্তায় নামতেও পারে। এই দিকগুলো আমেরিকা কেন, ভারত কেন, সবাই মনে হয় এই দিকটা সবসময় খেয়ালে রাখে না। যে কারণে বাংলাদেশ সম্পর্কে তাদের বিবেচনাটা হয় একপেশে হয়, অথবা তাদের মন গড়া ধারণা দিয়ে বাংলাদেশকে দেখতে চেষ্টা করেন। রাজিকুজ্জামান রতন, ঠিক এই জায়গায় আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য আছে সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। এবং আমরা যদি একটি প্রতিবেদন দেখি, এটি ২৩ ফেব্রুয়ারি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে, যে ৫ আগস্টের পর ৬ মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল হয়েছে। এর মধ্যে ১১টি আত্মপ্রকাশ করেছে গত বছর, আর এই বছরের প্রথম ২ মাসে আরও ৫টি দল গঠিত হয়েছে। এবং এর মধ্যে একটি বড় সংখ্যক রাজনৈতিক দলের তাদের লক্ষ্য কি, তারা কি করবে, তাদের রাজনৈতিক কার্যক্রম এখনো কোনো কিছুই ঠিক হয়নি। জাতীয় নাগরিক পার্টি যদি আমরা বলি, সেটি হলে এটি সহ ১৭টি হবে। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এতগুলো রাজনৈতিক দল, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, রাজিকুজ্জামান রতন। প্রথমত রাজনৈতিক দলের সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্ব হচ্ছে রাজনৈতিক দল কি কথাটা বলেন এবং তারা জনমতকে সংগঠিত করার চেষ্টা করেন কিনা। কখনো কখনো দেখুন একটা মানে ছোট দলও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আন্দোলন করে তুলতে পারেন, আবার একটা বড় দলও জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারেন। ফলে এই স্পেসটা থাকা উচিত, এটা হলো এক। ২ নম্বর, রাজনৈতিক দল কি প্রক্রিয়ায় তার দলীয় কর্মসূচি পালন করে এবং তার লক্ষ্যটা কি, এটা জনগণের সামনে প্রকাশিত হওয়া উচিত। যেমন ধরুন নতুন যে দলগুলো যারা হচ্ছে, তারা সবাই বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে বৈষম্য বিরোধী চেতনা জেগে উঠেছে, সেই চেতনাটাকে তারা প্রতিষ্ঠা করবেন। আচ্ছা, সেই লক্ষ্যে তাদের কর্মসূচি নিয়ে তারা জনগণের সামনে আসুক। জনগণ যদি সেই সমর্থন করে, অবশ্যই সেটা কার্যকর করবেন তারা। কিন্তু আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দল তার রাজনৈতিক চর্চা করার ক্ষেত্রে কখনো যেন প্রশাসন, পুলিশ তাদের সহযোগিতায় রাজনৈতিক দল না করেন। দ্বিতীয়ত, কালো টাকা এবং ধর্মের প্রভাব দিয়ে মানুষের জনমতকে প্রভাবিত করার চেষ্টা না করেন। তৃতীয়ত, এই ছোট দেশে আঞ্চলিকতা ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে যেন বিভক্তি তৈরি না করেন। এবং আর একটা কি, নারী পুরুষ এবং ধর্মীয় বিভাজন, এই দুটোকে বাংলাদেশে খুবই কার্যকরভাবে ব্যবহার করার চেষ্টা করে। সেটা আমাদের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, সেটা আমাদের মানবিক মূল্যবোধেরও পরিপন্থী। আমরা মনে করি এগুলো বিবেচনা রেখে প্রত্যেকটা দল তার কাজ করুক না, করে জনমতকে সংগঠিত করার চেষ্টা করুক, জনগণকে। রাজনৈতিক দল তো দুটো কাজ, ক্ষমতায় থাকলে তারা দেশ শাসন করে,
আর ক্ষমতার বাইরে থাকলে দেশটা কিভাবে পরিচালিত হওয়া উচিত সে ব্যাপারে জনমত গঠন করে। ফলে রাজনৈতিক দল এই দুটো কাজই করুক। সবসময় যে ক্ষমতায় ঠিক থাকতে হবে রাজনৈতিক দলের এমন তো কোনো কথা নেই। ক্ষমতার বাইরে থেকেও মৌলানা ভাসানী আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। কারণ যে কোনো দুর্যোগে, যে কোনো দুঃসময়ে মানুষ মনে করতেন আমাদের যদি একটা ভাসানী থাকতো, আবার যদি তিনি বলতে পারতেন খামোশ, এই অন্যায় আর চলতে পারে না, তখন কখনো কখনো এই পলিটিক্যাল ভয়েস পাবলিকের মধ্যেও একটা ভরসা যোগায়। আমরা সেই জায়গায় মনে করি রাজনৈতিক দলের সেই ভূমিকাগুলো পালন করার স্পেস থাকলে মন্দ কি, বরঞ্চ স্পেস না থাকলেই সেখানে নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের দুরভিসন্ধি কাজ করতে পারে। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। আমার তো সময় একদম শেষ। সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনি যদি শেষ 1 মিনিট যে আলোচনাগুলো হচ্ছিল কিছু বলতে চান। না, রতন ভাই যে কথাটা বলেছেন অত্যন্ত সুন্দর এবং সেটা গ্রামাটিক্যাল কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশের যে ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখব যে একটা পরিবর্তনের পরেই নতুন নতুন রাজনৈতিক সংগঠন দেখা দেয়। এটা আমরা দেখি যে আমরা এটা 90-এর গণ আন্দোলনের পরে দেখেছি, 96-এর আন্দোলনের পরে দেখেছি, 1/11-এর সময় দেখেছি, আবার এখনো সেটা দেখছি। এখন আমিও একই কথা বলি যে রাজনৈতিক দলের সংখ্যার ব্যাপারটা এখানে মানে মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে কেন রাজনৈতিক দলগুলো হচ্ছে বা তাদের কর্মসূচিটা কি বা তারা কতটুকু ভয়েস রেইজ করতে পারছে। তবে এখানে আমাদের একটু সতর্ক হতে হবে যে আমরা জানি যখনই কোনো একটা সরকার প্রতিষ্ঠিত হয়, অনির্বাচিত সরকার, তখন সমাজের মধ্যে ভুইফোর কিছু রাজনীতি তৈরি হয় যারা মনে করে যে তারা একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারলে সেই সাংগঠনিক কাঠামো দিয়ে এক্সিকিউটিভ সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা তারা আদায় জি, করতে পারে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আমি আন্তরিকভাবে এটা যেন না দুঃখিত। হয় সেটা আমরা একটু দেখতে চাই আর কি। জি, আমি আপনাদের দুজনের কাছেই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সময় একদম সীমিত। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্যদিন আপনাদের সাথে আবারও কথা হবে বিভিন্ন বিষয়, এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।